হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2024 সালে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস করাচ্ছি। আজকে আমি করাবো 11 নম্বর ক্লাস, যেটি 22 ফেব্রুয়ারি তৃতীয় শিফটে এসেছিল। বন্ধুরা, এসএসসি তার পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট করে, তাই পরীক্ষায় ভালো ফল পেতে গেলে অবশ্যই তোমাদের এই প্রশ্নপত্র দেখে যেতে হবে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পারলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? কোন রাজ্যের সাক্ষরতার হার সব থেকে কম? তো সঠিক উত্তর হবে বিহার। বিহারের সাক্ষরতার হার সব থেকে কম। বিহারের সাক্ষরতার হার 61.80%। 61.80% হচ্ছে বিহারের সাক্ষরতার হার। আমরা যদি হিমাচল প্রদেশে দেখি, হিমাচল প্রদেশের সাক্ষরতার হার 82.80%। ঠিক আছে। তারপরে অরুণাচল প্রদেশে যদি দেখি, অরুণাচল প্রদেশের সাক্ষরতার হার 65.4%। এবং অসমের সাক্ষরতার হার 72.19%। ঠিক আছে। তো আমরা কি পেলাম? বিহারের সাক্ষরতার হার পেলাম 61.80%, হিমাচল প্রদেশে পেলাম 82.80%, অরুণাচল প্রদেশে পেলাম 65.4% এবং অসমে পেলাম 72.19%। আর ভারতের সর্বোচ্চ সাক্ষরতা হার বিশিষ্ট রাজ্য কেরালা। কেরালার সাক্ষরতার হার কিন্তু প্রায় 94%। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক কর্তৃক আয়োজিত পোষণ পাখওয়াদা 2023-এর কেন্দ্রীয় থিম কি? নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক কর্তৃক আয়োজিত পোষণ পাখওয়াদা 2023-এর কেন্দ্রীয় থিম ছিল পুষ্টি নিরাপত্তার জন্য বাজরা ভিত্তিক খাবার। পুষ্টি নিরাপত্তার জন্য বাজরা ভিত্তিক খাবার, এটা ছিল 2023-এ পোষণ পাখওয়াদা এর থিম। জুলাই 2023 সালে আধব অর্জুন ফেডারেশন অফ ইন্ডিয়ার ড্যাশের সভাপতি নির্বাচিত হন। তো আধব অর্জুন কোন ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছিলেন? তো সঠিক উত্তর হবে বাস্কেটবল। ঠিক আছে, ফেডারেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, বাস্কেটবল এর সভাপতি নির্বাচিত হয়েছেন আধব অর্জুন জুলাই 2023 সালে। পরবর্তী প্রশ্ন, ত্রিশূর পুরম হল একটি বিখ্যাত মন্দির উৎসব। এটি ভারতের কোন রাজ্যে পালিত হয়, যা তার বিস্তৃত শোভাযাত্রা এবং আতশবাজি প্রদর্শনের জন্য পরিচিত? তো দেখো, ত্রিশূর উৎসব কোন রাজ্যে পালন করা হয়? ত্রিশূর পুরম উৎসব এটি কেরালা রাজ্যে পালন করা হয়। তো দেখো, এসএসসির কিন্তু একটা ধরন, এরা কিন্তু প্রশ্নটাকে কিন্তু অনেক বড় করে দেয়। ঠিক আছে, প্রশ্নটাকে অনেক বড় করে দেয়, যেহেতু তোমাদের 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা সময়ের মধ্যে তোমরা কিন্তু পুরোটা প্রশ্ন কিন্তু পড়ে উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যাবে। তো তোমরা আগে দেখবে মেইন যে প্রশ্নটা কি বলেছে, ত্রিশূর পুরম, এটা মনে রাখলে হবে ত্রিশূর পুরম কোন রাজ্যে পালন করা হয়। আর বেশি পড়া দরকার নেই, তাহলে কিন্তু তোমরা ওই সময়ের সঙ্গে তাল মিলিয়ে পারবে না। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংসদ গঠিত হয়। তো ভারতীয় সংসদ কী নিয়ে গঠিত হয়?
তো ভারতীয় সংসদ রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা, এই দুই কক্ষ নিয়ে গঠিত। তো ভারতীয় সংসদ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লব শব্দটি 1950 এবং 1960-এর দশকে মেক্সিকোতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেইজ অ্যান্ড ওয়েস্ট ইমপ্রুভমেন্ট এবং ড্যাশ এর ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এর কৃষি বিজ্ঞানীদের একটি দল দ্বারা বিকশিত নতুন কৃষি প্রযুক্তিতে বোঝায়। তো সঠিক উত্তর ওই কী হবে? ফিলিপাইন। ঠিক আছে, সঠিক উত্তর হবে ফিলিপাইন বা ফিলিপিন। তো সবুজ বিপ্লব শব্দটি 1950 এবং 1960-এর দশকে মেক্সিকোতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেইজ অ্যান্ড ওয়েস্ট ইমপ্রুভমেন্ট এবং ফিলিপিনতে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এর কৃষি বিজ্ঞানীদের একটি দল দ্বারা বিকশিত নতুন কৃষি প্রযুক্তিকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক ক্রীড়া ব্যক্তি এবং ক্রীড়ার সাথে যুক্ত বোঝায়? সঠিক ক্রীড়া ব্যক্তি এবং ক্রীড়ার সাথে যুক্ত ব্যক্তিদের বোঝায়। তো দেখো, স্মৃতি মন্দানা তিনি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, এটা কিন্তু হবে না। তো জ্যোতি ইয়ারজি ইনি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নয়। তো দুটোই কিন্তু ভুল। তো 1 এবং 2 কোনোটি নয়। ঠিক আছে, কোনো জোটটি কিন্তু সঠিক নয়। গিড্ডা নৃত্য প্রধানত ড্যাশের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? গিড্ডা নৃত্য, তো গিড্ডা হচ্ছে পাঞ্জাবের নৃত্য। এই গিড্ডা নৃত্য কিন্তু মহিলারা পরিবেশন করে। ঠিক আছে, মহিলারা কিন্তু পরিবেশন করে। আর ভাংড়া পাঞ্জাবে এটা কিন্তু পুরুষরা পরিবেশন করে। ঠিক আছে, ভাংড়া হচ্ছে পুরুষ আর গিড্ডা হচ্ছে মহিলারা। ঠিক আছে, ভাংড়া পুরুষ এবং গিড্ডা মহিলারা পরিবেশন করে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ শহরটি কচ্ছেরনের খাদির বেতের উপর অবস্থিত ছিল, যেখানে মিষ্টি জল এবং উর্বর মাটি ছিল। তো এখানে কোন শহরটির কথা বলা হয়েছে? তো এখানে ধোলাবিরা শহরটির কথা বলা রয়েছে। ধোলাবিরা শহরটি কচ্ছেরনের খাদির বেতের উপর অবস্থিত ছিল। আর এখানে জল ছিল মিষ্টি এবং মাটি ছিল উর্বর। পরবর্তী প্রশ্ন, ডোভেনিয়ারের ত্রয়ীতে কয়টি ত্রয়ীর উল্লেখ করা হয়েছে? ডোভেনিয়ারের ত্রয়ীতে কয়টি ত্রয়ীর উল্লেখ করা রয়েছে? তো সঠিক উত্তর হবে 4টি ত্রয়ীর কথা উল্লেখ করা হয়েছে। ভারতীয় রেনেসাঁসের জনক নামে পরিচিত এবং বঙ্গীয় রেনেসাঁ আন্দোলনের অগ্রগণী ভূমিকা পালন করেন কে? তো ভারতীয় রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে ভারতের রেনেসাঁসের জনক বলা হয়। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের সাংবিধানিক সংস্থার উদাহরণ? তো ভারতীয় সংবিধান বা সাংবিধানিক সংস্থার উদাহরণ কোনটি? তো দেখো, ভারতের নির্বাচন কমিশনার। ঠিক আছে, ভারতীয় নির্বাচন কমিশনার। ভারতীয় সংবিধানে 324 নম্বর ধারায় এই ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে বলা রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, তিনি একজন আইকনিক ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী যে মেওয়াতি মায়েস্ত্রো নামে পরিচিত। খেয়াল গানে তার দক্ষতা এবং রাগগুলিতে তার উদ্ভাবনী পদ্ধতির জন্য বিখ্যাত। তিনি কে? তো মেওয়াতি মায়েস্ত্রো এর জনক হচ্ছে কে? পণ্ডিত যশরাজ। তো সঠিক উত্তর হবে পণ্ডিত যশরাজ। ঠিক আছে, পণ্ডিত যশরাজ একজন মেওয়াতি ঘরানার শিল্পী, যাকে মেওয়াতি মায়েস্ট্রো বলে জানা যায়। নিচের কোন খেলাটি মৌমা দাস খেলেন?
মৌমা দাস তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে টেবল টেনিস। টেবল টেনিস খেলার সঙ্গে যুক্ত মৌমা দাস। পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি কর্ণাটকের জনপ্রিয় লোকনৃত্য যাতে পুরুষদের গলায় ঝোলানো বড় বড় ড্রাম অন্তর্ভুক্ত থাকে। এটি তার ধর্মীয় তাৎপর্যের জন্য পরিচিত এবং এটি প্রায়শই উৎসব ও সম্প্রদায়ের সমাবেশের সময় সঞ্চালিত হয়। তো এখানে কোন নাচের বা কোন লোকনৃত্যের কথা বলা হয়েছে? তো এখানে বলা হয়েছে দোলা কুনিথা। দোলা কুনিথা একটি জনপ্রিয় কর্ণাটকী লোকনৃত্য যেখানে পুরুষদের গলায় বড় বড় ড্রাম দেখতে পাওয়া যায়। বিখ্যাত হকি খেলোয়াড়ের নাম বলো যার নামে নতুন দিল্লিতে একটি স্টেডিয়াম নির্মিত হয়েছে। তো বিখ্যাত ভারতীয় হকি খেলোয়াড় যার নামে নতুন দিল্লিতে একটি স্টেডিয়াম রয়েছে, তো সঠিক উত্তর হবে মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদ যিনি একজন হকি খেলোয়াড়, তার নাম অনুসারেই দিল্লিতে একটি হকি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের লিঙ্গানুপাত ভারতের গড় লিঙ্গানুপাতের চেয়ে কম? তো দেখো, ভারতের গড় লিঙ্গানুপাত হচ্ছে 943। ভারতের জাতীয় বা গড় লিঙ্গানুপাত হচ্ছে 943। তো আমাদের বলেছে কোন রাজ্যের লিঙ্গানুপাত এই জাতীয় লিঙ্গানুপাতের চেয়ে কম। তো দেখো, সঠিক উত্তর হবে গুজরাট। গুজরাটের লিঙ্গানুপাত হচ্ছে 918। ঠিক আছে, গুজরাটের লিঙ্গানুপাত 918। আমরা যদি ঝাড়খণ্ডে দেখি, ঝাড়খণ্ডের লিঙ্গানুপাত 948। ঠিক আছে, ঝাড়খণ্ডে 948। উত্তরাখণ্ডে যদি দেখি, উত্তরাখণ্ডে 963। আর আসামে যদি দেখি 958। সবই কিন্তু জাতীয় গড়ের থেকে বেশি। আর ভারতের সর্বোচ্চ লিঙ্গানুপাত রয়েছে কেরালায়, সেখানে লিঙ্গানুপাত হচ্ছে 1084। ঠিক আছে, আর সবথেকে কম হচ্ছে হরিয়ানায়, সেখানে লিঙ্গানুপাত কত? 879। এটা হচ্ছে হরিয়ানায়। ঠিক আছে, 2023 সালের জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কোন রাজ্য থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য তার মনোনয়নপত্র দাখিল করেছিলেন? তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গুজরাট থেকে তার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শেষ প্রশ্ন, ঘাটতি হ্রাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিটি পড়ে সঠিক বিবৃতি শনাক্ত করো। প্রথম 1 নম্বর বিবৃতি, কর বৃদ্ধি এবং ব্যয় হ্রাসের মাধ্যমে সরকারের ঘাটতি হ্রাস করা যেতে পারে। এটা কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার প্রত্যক্ষ করের উপর বৃহত্তর নির্ভরতার সাথে করের রাজস্ব বাড়ানোর চেষ্টা করছে। এই বিবৃতিও সঠিক। তো এ এবং বি উভয় বিবৃতি কিন্তু সঠিক। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী শিফটে। ধন্যবাদ।